নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, পিশাচ পর্ব অডিও স্টোরির পর্দায় আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। আমি সুদর্শন। বরাবরের মতো আজও একটা হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে হাজির হলাম আজকের এই নতুন এপিসোডে। এখানে বেশি সময় না বাড়িয়ে সরাসরি গল্প শোনানো হয়, তাই চলুন শুরু করা যাক আজকের এপিসোড। তবে জানিয়ে রাখি, আজও কিন্তু গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার নামের সঙ্গে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। এবং আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। যদি আজকের এই নিবেদন আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর হাইপ দিতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আজ আপনি শুনতে চলেছেন বাংলা অডিও স্টোরি জগতের স্বনামধন্য লেখক সায়ক সেনের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প ডমরু বাউল। আজ আমার সঙ্গে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিচ্ছে শান্তনু এবং সুপমা। গল্পের পোস্টারটি ডিজাইন করেছে চিত্রায়ন। শুরু হচ্ছে সায়ক সেনের কলমে ডমরু বাউল। সময়টা সম্ভবত আশ্বিন মাস। ভোরবেলায় পাতলা কুয়াশার চাদর জড়িয়ে থাকে গ্রামের মেঠো পথ। এই সময়টা পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রাম চাঁদনীপুরের জন্য এক বিশেষ অর্থ বহন করে আনত। প্রতি বছর এই সময়টায় চাঁদনীপুরে বসত বিশাল এক বাউল মেলা। এই মেলা শুধু গান বাজনার সমারোহ ছিল না, ছিল দেশ বিদেশের নানান প্রান্ত থেকে আসা বিচিত্র মানুষের এক মিলন ক্ষেত্র। এই সময়টায় এই মেলাগুলোর জৌলুস ছিল অন্যরকম। বিদ্যুৎ তখনও অনেক গ্রামে পৌঁছায়নি, কিন্তু রাতের বেলা মেলা আলোকিত হতো হ্যাজাক বাতি আর জেনারেটরের মন্থর শব্দে। বাঁশের খুঁটি আর তিরপল দিয়ে তৈরি হতো সারি সারি দোকান। সেখানে সাজানো থাকতো মাটির পুতুল, বাঁশের বাঁশি, কাঠের খেলনা, রঙিন সুতোয় বোনা শীতলপাটি আর নানান ধরনের লোকশিল্পের সম্ভার। মিষ্টির দোকান থেকে ভেসে আসতো জিলিপি আর লাড্ডুর সুবাস। আর ঝালমুড়ির ঠোঙা হাতে ঘুরত অসংখ্য মানুষ। মেলার এক কোণে বসত নাগরদোলা, তার ক্যাঁচ ক্যাঁচ শব্দ মিশে যেত বাউলদের একতারার সুরে। পাশেই বসত ম্যাজিক দেখানোর দল। তাদের বিস্ময়কর প্রদর্শনী দেখে ভিড় জমাত আবাল বৃদ্ধ বনিতা। যাত্রার প্যান্ডেল থেকে ভেসে আসত উচ্চস্বরে সংলাপ। আর তার পাশেই বাউল আখড়ায় চলত গভীর রাতে গান আর নেশার এক অদ্ভুত উন্মোচন। এই মেলা ছিল যেন গ্রাম বাংলার এক জীবন্ত প্রতিচ্ছবি, যেখানে আধুনিকতার ছোঁয়া ছিল সামান্যই। এই সময়ে দূরের শালবনিয়া গ্রাম থেকে গরুর গাড়িতে চেপে চাঁদনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে কিছু যাত্রী। তাদেরই একজন আজকের আমাদের গল্পের প্রধান চরিত্র, অর্ক। অর্ক তার পেশায় একজন চিত্রশিল্পী। তুলির আঁচড়ে সে ফুটিয়ে তোলে জীবনের নানান রং, নানান রূপ। কলকাতার এক আর্ট গ্যালারিতে তার ছবির প্রদর্শনী সবে শেষ হয়েছে, আর এই ফাঁকে সে পেয়েছে কিছুদিনের ছুটি। মনে মনে সে খুঁজছিল এমন একটা জায়গা যেখানে প্রকৃতির নির্জনতা আর লোকজীবনের সারল্য তার শিল্পী সত্তাকে নতুন করে উজ্জীবিত করতে পারে। এমন সময় খবরের কাগজে তার চোখ পড়ে এই চাঁদনীপুরের বাউল মেলার বিজ্ঞাপন। এই ধরনের মেলা সে এর আগে কখনো দেখেনি, তাই কৌতূহল দমন করতে পারেনি। বাউল গানের প্রতি তার একটা গভীর টান ছিল, আর গ্রাম বাংলার এই অকৃত্রিম রূপ তাকে আকর্ষণ করছিল ভীষণভাবে। তাই আর দেরি না করে এক প্রকার ঝোঁকের বশেই সে ঠিক করে ফেলে যে এই মেলাতেই যাবে। গরুর গাড়ির মন্থর গতিতে ধুলো উড়িয়ে এগিয়ে চলেছে কাঁচা মাটির পথ ধরে। অর্কের ঠিক পাশেই বসে আছেন একজন ভদ্রলোক, যার নাম সাধন বাবু। তার চোখে এক অদ্ভুত সারল্য। তিনি শ্যামনগর গ্রামের বাসিন্দা, যা চাঁদনীপুরের খুব কাছাকাছি। কথা বলতে বলতে অর্কর সঙ্গে তার বেশ আলাপ জমে উঠেছে। মশাই, এবার বলছি মেলায় লোকজনের সমাগম একটু বেশি মনে হচ্ছে। অর্ক সম্মতি জানিয়ে বলল, আমারও তো তাই মনে হচ্ছে। আগে কখনো আসেনি তো, তাই ঠিক বুঝতে পারছি না। মেলা কদিন চলে আর কি কি হয় এখানে? আরে বাবা, এই মেলা তো আর যেমন তেমন মেলা নয়। 3 দিনের মেলা এটা। তবে লোক আসতে শুরু করে আরো 2 দিন আগে থেকে। প্রথম দিন থেকেই আখড়ায় বাউল গান শুরু হয়ে যায়।
আর শেষ দিনে এক বিশেষ প্রার্থনা হয় আর ভান্ডারার আয়োজন। মেলায় কত কি হয় তার কোনো ইয়ত্তা নেই। বাউল গান, ফিকিরি গান, লোকনৃত্য, যাত্রাপালা, ম্যাজিক শো সব মিলিয়ে এলাহি কারবার। চারপাশে 10-12টা গ্রামের মানুষ তো বটে, দূর দূরান্ত থেকেও কত মানুষ যে আসেই মেলায়। অর্ক মন্ত্রমুগ্ধের মতো শুনছিল সাধনবাবুর কথা। তার চোখে মুখে ফুটে উঠেছিল এক নতুন আবিষ্কারের আনন্দ। সে বলল, সত্যি? এক খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখেছিলাম, তারপর ভাবলাম এই সময়টা একটু ছুটিও পেয়েছি, আর এরম একটা মেলা দেখবার সুযোগও হয়তো সহজে মিলবে না। তাই ভাবলাম যখন 2-2 4 হয়ে গেল, তখন আর কেন দেরি করি। তাদের কথোপকথন এভাবেই এগোচ্ছিল। গরুর গাড়িটা ধীর গতিতে এগিয়ে চলেছে। পথের দুপাশে যতদূর চোখ যায় ততদূর শুধু সবুজ ধান ক্ষেত। শরতের হালকা বাতাসে ধানের শীষগুলো দুলছে, যেন এক অদৃশ্য শিল্পী তুলির টানে এঁকে দিয়েছে কোনো এক অমলিন চিত্র। দূরে দেখা যাচ্ছে নারকেল আর সুপারি গাছের সারি, তার ফাঁক দিয়ে উকি দিচ্ছে গ্রামের মাটির বাড়িগুলোর খড়ের চালা। রাস্তার দুধারে জংলি ফুলের নরম সুবাস ভেসে আসছে, আর পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে আছে চারপাশ। সূর্যটা পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে, তার কমলা আভা ছড়িয়ে পড়েছে দিগন্ত জুড়ে। সেই আলোয় গোটা দৃশ্যপট যেন এক মায়াবী রূপ ধারণ করেছে। গ্রামের কাছাকাছি এসে হঠাৎই গরুর গাড়িটা দাঁড়িয়ে পড়ল। গাড়ির সামনের দিক থেকে একজন যাত্রী হাঁক দিয়ে বলল, আরে থামো একটু ভাই, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার দরকার, একটু হালকা হয়ে গেলেই ভালো হবে। সকলেই সায় দিল তার কথায়। অনেকক্ষণ ধরেই আশা হচ্ছে একটু বিরতি নেওয়ার দরকার। অগত্যা গরুর গাড়িটা উঁচু রাস্তার একপাশে দাঁড় করানো হলো। একপাশে ঘন জঙ্গল, তার গাছের ডালপালা নিবিড়ভাবে মিশে আছে একে অপরের সঙ্গে। এই দিনমানের আলো যেন ঠিকমতো পৌঁছয় না। আর অন্য পাশে রয়েছে একটা বিশাল দিঘি, তার জল দিনের শেষ আলোয় চিকচিক করছে। দিঘির পাড়ে ঘন ঝোপঝাড় আর বড় বড় গাছ। গাড়ির 5-6 জন যাত্রী বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে গেল সে নির্জন স্থানে, নিজেদের কাজ সারতে। অর্ক গাড়ি থেকে নেমে গভীর এক নিঃশ্বাস নিল। গ্রামের মাটির সোঁদা গন্ধ আর তাজা বাতাসে এক অদ্ভুত শান্তি অনুভব করছিল সে। দিনের শেষ আলোয় চারপাশের প্রকৃতি যেন আরো বেশি মায়াবী দেখাচ্ছে। সে মুগ্ধ চোখে তাকালো দিঘিটার দিকে। বিরাট সেই জলাশয়, যেন গ্রাম বাংলার এক বিশাল নীলকান্তমণি। দিঘির জল টলমল করছে, তার উপর অস্তগামী সূর্যের আভা পড়ে চিকচিক করছে। পাড়ে বড় বড় ঝোপঝাড় আর বড় বড় শাল গাছ, তাদের ছায়া পড়েছে জলের উপর, সৃষ্টি করেছে এক গাঢ় রহস্যময়তা। দিঘির একপাশে ফুটে আছে অজস্র শাপলা, তাদের সাদা পাপড়ি যেন কোমল হাতে জলের বুকে বিছিয়ে রেখেছে এক স্বপ্নীল বিছানা। এমনই দিঘির মাঝখানে জলের বুকে এক প্রবল আলোড়ন। বিশাল এক রুই মাছ যেন জীবনের সমস্ত শক্তি দিয়ে লাফিয়ে উঠল শূন্যে, তারপর ঝপাং করে অদৃশ্য হয়ে গেল জলের তলায়। অর্ক নিষ্পলক চোখে তাকিয়ে রইল সেই দৃশ্যের দিকে। মুগ্ধতায় তার মন ভরে উঠল। আর ঠিক সেই মুহূর্তে অর্কের কানে এলো এক অদ্ভুত সুর। সে যেন তার মন আর আত্মাকে গভীর এক অতলে টেনে নিয়ে যাচ্ছে। সুরটা ভেসে আসছে তার ঠিক পেছনের ঘন জঙ্গল থেকে। প্রথমে খুব মৃদু, প্রায় ফিসফিসানির মতো, তারপর ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল। এই সুর যেন কোনো যন্ত্র থেকে আসছে না, বরং এক অদৃশ্য কণ্ঠে গভীর বেদনা আর প্রেমের সমন্বয়। কিন্তু এমন নির্জন জঙ্গলের ভেতর থেকে এরকম বাউলের সুর ভেসে আসাটা বড়ই অস্বাভাবিক। অর্ক আনমনা হয়ে বিড়বিড় করল, এটা কেমন সুর?
তার মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠল। সে দ্রুত ঘুরে দাঁড়ালো। তার চোখ দুটো অন্ধকারে ছেয়ে থাকা জঙ্গলের দিকে নিবদ্ধ। পাতার ফাঁকে ফাঁকে আলোর বিচ্ছুরণ আর গভীর অন্ধকার মিলেমিশে এক রহস্যময় আবেশ তৈরি করেছে। অর্ক চেষ্টা করল ওই অদ্ভুত সুরের উৎস খুঁজে বের করতে। তার বুকের ভেতরটা কেমন যেন ছমছম করে উঠল। বেশ কিছুক্ষণ এদিক ওদিক তাকানোর পর হঠাৎ অর্কর চোখ পড়ল জঙ্গলের আরো ভেতরে। দিনের আলো সেদিকে ততটা পৌঁছায় না, তাই জায়গাটা প্রায় অন্ধকার। আর সেখানে একটি মোটা গাছের গুড়ির আড়াল থেকে ঠিক গুড়িটির পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে যেন সামান্য ঝুঁকে আছে আর স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে অর্কর দিকে। তার মুখে একটা মৃদু অদ্ভুত ধরনের হাসি। সেই হাসি অর্কর পরিচিত কোনো হাসির মতো নয়, তাতে এক অদ্ভুত শীতলতা আর রহস্য জড়ানো। লোকটি তার রোগা পাতলা হাত দিয়ে যেন অর্ককে হাতছানি দিয়ে ডাকছে। অন্ধকারের মধ্যেও লোকটির চোখ দুটো যেন জ্বলন্ত দুটো বিন্দুর মতো ঠিকরে বেরিয়ে আসছে। দেখে অর্কর গাটা কাঁটা দিয়ে ওঠে। শরীরের ভেতর দিয়ে যেন এক হিমশীতল স্রোত বয়ে গেল। একটা অব্যক্ত ভয় তার গলা টিপে ধরল, কিন্তু একই সাথে এক অদ্ভুত আকর্ষণ তাকে ওই লোকটির দিকে টানছিল। অর্ক কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, কে আপনি? আপনি কে? তার গলার স্বর যেন গলার ভেতরে আটকে গেল। লোকটি কোনো উত্তর দিল না, শুধু সেই রহস্যময় হাসিটা তার মুখে লেগে রইল। তারপর একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। লোকটি তার হাতের আঙুলের ইশারায় শূন্যে একটি অদ্ভুত আলোর বিন্দু তৈরি করল। সেই আলো গোলকের মতো ভাসছে, তার থেকে এক মায়াবী দ্যুতি বিচ্ছুরিত হচ্ছে। এমন দৃশ্য অর্ক তার জীবনে কখনো দেখেনি। এ যেন এক জাদুর ঝলকানি, যা সমস্ত যুক্তি আর বাস্তবতাকে ছাড়িয়ে যায়। অর্ক মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল সেই আলোর দিকে। আলোটার দিকে তাকিয়ে থাকতে থাকতে অর্কর মাথা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। তার শরীর দুর্বল মনে হলো, পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। তার মন যেন লোকটির দিকে, সেই রহস্যময় সুরের দিকে এক প্রবল আকর্ষণে টানছে। মনে হচ্ছে ওই আলোর কাছে তাকে যেতেই হবে। এ যেন এক অলৌকিক আহ্বান, যা তাকে গভীর এক অতলে টেনে নিয়ে যাচ্ছে, যেখান থেকে ফেরা হয়তো অসম্ভব। তার মস্তিষ্ক নির্দেশ দিচ্ছে ফিরে যেতে, কিন্তু তার অবচেতন মন তীব্রভাবে ওই রহস্যের গভীরে প্রবেশ করতে চাইছে। সে যেন এক অদৃশ্য শক্তির দ্বারা চালিত হচ্ছে। নিজের ইচ্ছার উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। এদিকে গরুর গাড়ির কাছে প্রায় বেশিরভাগ যাত্রী ফিরে এসেছেন নিজেদের কাজ ছেড়ে। সাধনবাবু চারিদিকে চোখ বুলিয়ে দেখলেন। অর্ককে দেখতে না পেয়ে তিনি কিছুটা উদ্বিগ্ন হলেন। হঠাৎই তিনি দেখলেন অর্ক ধীরে ধীরে সেই ঘন জঙ্গলের দিকে প্রবেশ করছে। আরে বাবা, অর্কবাবু এখন ভেতরে যাচ্ছে। সাধনবাবু উচ্চ স্বরে বাকিদের উদ্দেশ্যে বললেন, আমরা সবাই ফিরে এলাম আর উনি এখন ভেতরে যাচ্ছেন। আরে এত দেরি করলে কি করে হবে? পালা গান তো শুরু হয়ে গেছে, এবারে পেছনে বসতে হবে শেষে গিয়ে। একজন যাত্রী অধৈর্য হয়ে বলল, আপনি ডাকুন ওনাকে, বলুন পৌঁছে গিয়ে একটা ব্যবস্থা করে নিতে। না 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 না, থাক, দরকার নেই। এতক্ষণ যখন দেরি হয়েছে, আর একটা মিনিট বসুন না, উনি নিশ্চয়ই এখনই চলে আসবেন। কিন্তু আশ্চর্য, একটা মিনিট চলে যায়
5 মিনিট চলে যায়, অথচ অর্কর আসার কোনো নাম নেই। সকলের কপালে চিন্তার ভাঁজ পড়ল। আর কি হলো অর্ক বাবুর? এমন তো কথা ছিল না। একটা জঙ্গলের ভেতরে ঢুকে পথ হারিয়ে ফেলো নাকি? তাদের মধ্যে সন্দেহ আর কৌতূহল বাড়তে লাগলো। আরে ধুর বাবা, ওর জন্য কি আমরা সারাদিন এখানে বসে থাকবো নাকি? মেলা শুরু হয়ে গেছে, আমরা ওকে রেখে চলে যাই, উনি চলে আসবে। না না, তা কি করে হয়? একটা মানুষকে এইভাবে একা ফেলে রেখে চলে যাওয়া ঠিক না। যদি কোনো বিপদ হয়। হ্যাঁ, ঠিকই বলেছেন দাদা, আর একটু দেখি না। গাড়ির চালকও সায় দিল, কিন্তু দলের মধ্যে থেকে 3 জন বেশ অধৈর্য। তারা আর অপেক্ষা করতে রাজি নয়। তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি শুরু হলো। শেষমেশে তারা সিদ্ধান্ত নিল, আর নয়, আমরা আর অপেক্ষা করব না, এই জায়গা থেকে হেঁটেই মেলা প্রাঙ্গণে যাব। এই বলে তারা সামান্য বচসা করে সেখান থেকে বেরিয়ে পড়ল। এখন গরুর গাড়ির কাছে রইল শুধু সাধনবাবু, আর তার সঙ্গে একজন ভদ্রলোক আর গাড়ির চালক। অর্কের জন্য তাদের উদ্বেগ ক্রমেই বাড়তে লাগল। অর্ক তখন জঙ্গলের বেশ গভীরে। বাইরে পৃথিবীর সমস্ত শব্দ যেন হারিয়ে গেছে। তার জায়গায় চারপাশে এক নিস্তব্ধতা গ্রাস করেছে। এখানকার গাছপালা এত ঘন যে দিনের আলো মাটি পর্যন্ত পৌঁছাতে লজ্জা পাচ্ছে। 2-1 ফোঁটা আলোর রেখা পাতার ফাঁক দিয়ে কোনো রকমে চুইয়ে চুইয়ে নামছে। চারিদিকে এক গাঢ় অন্ধকার, যেন পৃথিবীর সমস্ত বিষাদ এখানে এসে আশ্রয় নিয়েছে। অর্ক আশ্চর্য রকমভাবে নির্লিপ্ত। তার মনে কোনো ভয় নেই, কৌতূহল নেই, এমনকি পালানোরও তাড়া নেই। সে যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে আছে, সামনের দিকে এগিয়ে চলেছে কোনো এক অলৌকিক নির্দেশের বশবর্তী হয়ে। যে রহস্যময় মানুষটি তাকে ডাকছিল, এখন সে অর্কর থেকে 20 কি 25 হাত দূরে। তার পা যেন মাটি স্পর্শ করছে না, এক প্রকার বাতাসে ভেসে মাটির সঙ্গে কোনো সংযোগ না রেখেই সে সামনের দিকে এগিয়ে চলেছে। তার পরনে ঢিলে ঢোলা পোশাক, গেরুয়া রঙের, মাথায় জটা বাঁধা চুল, গলায় রুদ্রাক্ষের মালা। একজন বাউলের যেমন বেশভূষা হয় ঠিক তেমনই। তার এক হাতে ধরা আছে একটি দোতারা, আর সে দোতারার তারে মৃদু ঝংকার তুলে সে যেন গেয়ে চলেছে সেই অলৌকিক বাউল গান। অর্ক মন্ত্রমুগ্ধের মতো এক গভীর টানে এগিয়ে চলেছে। তার কণ্ঠ থেকে যে সুর ভেসে আসছে তা যেন এই জগতের নয়। এই সুরের মধ্যে মিশে আছে একটা বেসুরো ভাব, কিন্তু মনটাকে টানে। অর্ক জানে না কতক্ষণ ধরে তারা এভাবে হেঁটে চলেছে। সময়ের ধারণা তখন তার কাছে মূল্যহীন। আর চলতে চলতে তারা এসে পৌঁছলো জঙ্গলের এক নিভৃত কোণে, একটি পরিত্যক্ত ভাঙাচোরা ভগ্নপ্রায় বাড়ির সামনে। জায়গাটা এমনই রহস্যময় যে অর্কের বুকটা ধক করে উঠল। গাছপালা আর আগাছায় বাড়িটাকে প্রায় ঢেকে ফেলেছে। ছাদ ভেঙে পড়েছে অনেক আগেই। দেয়ালগুলোতে শ্যাওলা আর লতাপাতার পুরো আস্তরণ। মনে হয় যেন শত শত বছর ধরে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এর প্রতিটি ইটে মিশে আছে এক গভীর অভিশাপ। হঠাৎই অর্কের চোখে পড়ল কিছু অপ্রত্যাশিত বিভৎস দৃশ্য। বাড়ির চারপাশে থাকা কয়েকটা পুরনো শুকনো গাছের ডালে ঝুলছে মানুষের কঙ্কাল, আর বাতাসে দুলছে সেগুলো যেন নীরব প্রহরী। আরো দূরে একটা বিশাল গাছের ডালে ঝুলে রয়েছে একটি পচা দেহ, যার মাংস শকুনরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বিভৎসভাবে নাড়ি ভুঁড়ি টেনে বের করছে তারা। রক্ত আর মাংসের ছিটায় ভরে আছে গাছের তলাটা।
সে দৃশ্যে এমন এক ভয়াবহতা ছিল যা যা মানুষের কল্পনার অতীত। বাতাসে পচা মাংসের দুর্গন্ধ আর শকুনের পাখনার ঝটপট শব্দ, সব মিলিয়ে এক বিভীষিকাময় পরিস্থিতি। এই ভয়ঙ্কর দৃশ্য অর্কের উপর যেন এক বিদ্যুতের ঝলকানির মতো কাজ করল। তার সমস্ত মোহ এক চটকায় ভেঙে গেল। চমকে উঠল অর্ক। এক তীব্র ভয়ে তার শরীর হিম হয়ে এলো। সে ভীষণ ভয় পেয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো, যেন এতক্ষণ দম বন্ধ করে রেখেছিল। তার মস্তিষ্ক সজাগ হয়ে উঠল। মনে মনে ভাবল, আমি কোথায় এলাম? হ্যাঁ, কি করে এখানে পৌঁছলাম? অর্ক ঘুরে লোকটির দিকে তাকালো। তার চোখে তখন ভয় আর বিভ্রান্তি। কে আপনি? কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? অর্কের গলায় তখনও ভয়ের রেশ, কিন্তু তার প্রশ্নগুলো তীক্ষ্ণ। লোকটি অর্কের দিকে তাকিয়ে সেই একই অদ্ভুত মৃদু হাসি হাসল। তার চোখে তখনও সেই জ্বলন্ত বিন্দুর মতো দীপ্তি। সে শান্ত অথচ গম্ভীর গলায় বলল, ভেতরে এসে বসো। তার আদেশ ছিল অমোঘ, যেন অর্ক তার অনুগত দাস। অর্ক কোনো প্রশ্ন করল না। সেই নির্দেশের বশবর্তী হয়ে ভগ্নপ্রায় বাড়ির ভেতর প্রবেশ করল। ঘরের ভেতরেও বাইরের মতোই অন্ধকার, আর স্যাঁতস্যাঁতে শ্যাওলা ধরা পুরনো দেয়াল। ছাদের খানিকটা ভেঙে পড়েছে। ঘরের ভেতরে ভাঙাচোরা কিছু আসবাবপত্র বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। মেঝেতে ধুলোর পুরো আস্তরণ, বহুদিনের অব্যবহারের চিহ্ন। এক কোণে পড়ে আছে একটি ছেঁড়া পুরনো দোতারা। তার পাশে একটি জীর্ণ তবলা আর একটি ক্ষয়ে যাওয়া হারমোনিয়াম। বাদ্যযন্ত্রগুলো দেখে মনে হয় যেন বহু বছর ধরে সেগুলো কেউ স্পর্শ করেনি। তাদের মধ্যে দিয়েও যেন এক নীরব কান্না ভেসে আসছে। আর ঘরের মাঝখানে একটি ভাঙা পিঁড়ি ছিল। লোকটি অর্ককে সেদিকে ইশারা করে বসতে বলল। অর্ক বসল। তার বুকের ভেতরটা ধুকপুক করছে। এই বাদ্যযন্ত্রগুলো যেন বাউলের নির্মম অতীতের সাক্ষী। এই দোতারা, এই হারমোনিয়াম। লোকটি অর্কের দিকে তাকালো। তার চোখে কেমন যেন এক গভীর বেদনা আর অদ্ভুত ক্ষোভ। ধৈর্য ধরো বাছা, সব জানতে পারবে, কিন্তু তার আগে কিছু কাজ আছে। এরপর শুরু হলো বাউলের এক ভয়ঙ্কর ক্রিয়াকলাপ। সে ঘরের এক কোণ থেকে একটি ছোট কাঠের সিন্দুক বের করল, আর সেই সিন্দুকের ভেতর থেকে বের করে আনলো কিছু অদ্ভুত জিনিস। শুকনো ডালপালা, কিছু কালো সুতো, আর কিছু অপরিচিত ভেষজ। আর সবার শেষে বের করে আনলো একটা কাটা মাথা। মাথাটা যে কোনো মহিলার, সেটা দেখে যে কেউ বলে দিতে পারবে। কি বিশ্রীভাবে গলাটাকে কাটা হয়েছে। গলার নলিগুলো লিকলিক করে ঝুলছে, আর টাটকা রক্ত টপ টপ করে ঝরে পড়ছে সেই কাটা অংশ থেকে, যেন সদ্য সদ্যই কেটে আনা হয়েছে। মুন্ডুটাকে মেঝের উপর রাখল লোকটা। গ্রামে মেলা দেখতে এসে একজন এইরকম বিশ্রী হত্যাকারীর সামনে তাকে যে বসে থাকতে হবে, সেটা কি স্বপ্নেও কল্পনা করেছিল অর্ক? লোকটা এবার বিড় বিড় করে কিছু মন্ত্রপাঠ করতে লাগলো। ক্রমশ গম্ভীর আর ভারী হয়ে উঠছিল তার কণ্ঠ। ঘরের মধ্যে এক অদ্ভুত অস্বস্তিকর পরিবেশ তৈরি হল। অর্ক ভয়ে চোখ বন্ধ করে ফেলল। সে বুঝতে পারল না কি হতে চলেছে।
সে নিজেকে সম্পূর্ণ অসহায় অনুভব করল, যেন যেন এক অদৃশ্য শক্তির হাতে সে বন্দী। তার মনে হচ্ছে যেন সময় থমকে গেছে। এই বিভৎস দৃশ্যের সাক্ষী হয়ে থাকতে থাকতে তার প্রতিটি লোমকূপ যেন শিহরিত হচ্ছে। লোকটির চোখ দুটো তখনও আগুনের বিন্দুর মতো জ্বলছে, তার মুখে এক অদ্ভুত দৃঢ়তা। বেশ কিছুক্ষণ পর হঠাৎই লোকটা থেমে গেল। তার সমস্ত ক্রিয়াকলাপ যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। ঘরের মধ্যেকার অস্বস্তিটাও যেন শান্ত হয়ে এলো। সে ধীরে ধীরে অর্কের দিকে ভিড়ল। তার চোখে তখন আর সেই জ্বলন্ত দীপ্তি নেই, বরং গভীর এক বিষাদের ছায়া। লোকটা শান্ত অথচ ভারী গলায় বলল, আমি তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি বাছা, কিন্তু তার আগে আমি আমার পরিচয় দিতে চাই। আমার নাম ডমরু। সবাই আমাকে ডমরু বাউল বলে জানে। এই গ্রামে আমি এসেছিলাম আজ থেকে 12 বছর আগে। যখন এসেছিলাম তখন আমার মতো সুখী আর কেউ ছিল না এ ভুবনে। হয়তো টাকা পয়সা ছিল না, অর্থ বা অহংকারের লেশমাত্র ছিল না, কিন্তু দুবেলা দুমুঠো ভাত জুটে যেত। আমরা স্বামী স্ত্রীতে হেঁটে যেতাম গ্রাম থেকে গ্রামান্তরে। কণ্ঠে ছিল গান, মনে ছিল প্রেম আর সরলতা। সেই সুরেই গান গেয়ে ভিক্ষে করতাম আমি আর আমার স্ত্রী সুরমা। সেই সুরমা ছিল আমার জীবন, আমার পৃথিবী। তার হাসিতে যেন ভোরের সূর্য উঠত, আর তার গানে আমার দোতারার তারে প্রাণ ফিরে আসত। আমরা ছিলাম স্বাধীন, মুক্ত বিহঙ্গের মতো। খোলা আকাশের নিচে, গাছতলায়, নদীর ধারে, যেখানে রাত হতো সেখানেই বিছাতাম আমাদের আশ্রয়। জীবনে কোনো চাওয়া ছিল না, কোনো অভিযোগ ছিল না, শুধু সুরমা ছিল আর ছিল গান। আমাদের সেই ছোট সংসারটাতে লুকিয়ে ছিল পৃথিবীর সমস্ত সুখ, সমস্ত আনন্দ। ভিক্ষে করে যা পেতাম তা দিয়ে ভাগ করে খেতাম, আর রাতের বেলায় পূর্ণিমার আলোয় দুজন মিলে গাইতাম আমাদের জীবনের গান। সেই দিনগুলো ছিল আমার জীবনের স্বর্ণযুগ, যখন বুঝতাম না যে সুখ কতটা ভঙ্গুর হতে পারে। সেই রাতটা ছিল পূর্ণিমার রাত। গ্রামেরই জমিদার মশাইয়ের দেওয়া এই জঙ্গল বাড়ির এক কুঠিরে, যে কুঠিরে তুমি এখন বসে আছো, এখানেই আমি আর সুরমা বসে কথা বলছিলাম। কি বললে তুমি? এই কথা কি সত্যি সুরমা? হ্যাঁ গো হ্যাঁ, তুমি বাবা হতে চলেছ। তার মুখে এক অনাবিল আনন্দ আর এক নতুন জীবনের আগমনী বার্তা। আমি সুরমাকে বুকে জড়িয়ে ধরলাম। আমার যে আজ কি আনন্দ হচ্ছে তোমায় বোঝাতে পারবো না সুরমা। এ যেন ঈশ্বর নিজেই আমাদের শূন্য কুটিরে সুখের প্রদীপ জেলে দিয়েছেন। সেও কি আমাদের মতো গান গাইবে? দোতারা হাতে পথে পথে ঘুরবে? আমাদের সন্তান যা খুশি তাই করবে সুরমা, শুধু যেন আমাদের মতো সুখী হয় আর আর গান ভালোবাসে। এ তো আমাদের বংশের প্রদীপ, আমাদের ভালোবাসার চিহ্ন। ঠিক এমন সময় বাইরে থেকে এক গমগমে গলার আওয়াজ ভেসে এলো। কই রে ডমরু, বাড়িতে আছিস নাকি? চমকে উঠলাম আমি। সুরমার দিকে তাকিয়ে বললাম, জমিদার মশাইয়ের গলা মনে হচ্ছে, দাঁড়াও দেখে আসি। ঘরের দরজার দিকে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিলাম। বাইরে দাঁড়িয়েছিলেন স্বয়ং জমিদার মশাই, তার পেছনে দাঁড়িয়ে 2 পেয়াদা। আরে ঘরে বসতে বলবি না? হ্যাঁ নিশ্চয়ই জমিদার বাবু।
লজ্জা দেবেন না, আসুন। আমার কি সৌভাগ্য। বসুন বসুন। জমিদার মশাই ঘরে প্রবেশ করলেন। তার চোখে যেন এক অদ্ভুত কৌতুক। তিনি বললেন, তা হ্যারে ডমরু, কবিরাজের কাছে শুনলাম তুই নাকি বাবা হতে চলেছিস। এ তো ভারী খুশির খবর রে। তারপর তিনি বাইরে দাঁড়িয়ে থাকা এক রক্ষীকে ডাকলেন। রক্ষী একটি স্বর্ণ অলংকার ভর্তি থালা হাতে ঘরে প্রবেশ করল। থালাটি জমিদার মশাইয়ের দিকে এগিয়ে দিতেই দেখলাম সেই থালায় ঝলমল করছে রাশি রাশি দামি সোনা, রূপো, মুক্ত, হিরে। তাদের দুটিতে ঘরের অন্ধকার যেন মুহূর্তে দূর হয়ে গেল। আমি এবং সুরমা দুজনের চোখই সেই ঝলমলে অলংকারগুলোর দিকে গিয়ে আটকে গেল। আমরা তো বিস্ময়ে হতবাক। এসব কি জমিদার মশাই? তোদের কণ্ঠে বাউল গান আমায় মুগ্ধ করেছে, আর তোদেরই বংশপ্রদীপ জন্ম নিতে চলেছে। এ তো ভারী খুশির খবর। তোদের সন্তান ভবিষ্যতে আমাদের এই জমিদার মহলকে জমিয়ে রাখবে। তাই এই খুশির মুহূর্তে আমার তরফ থেকে সামান্য উপহার। আমি ইতস্তত করতে লাগলাম, কারণ আমার সরল মনে এই বিপুল ধন সম্পদ গ্রহণ করতে দ্বিধা হচ্ছিল। এসবের কোনো প্রয়োজন ছিল না জমিদার বাবু। আপনি আমাদের একটা ঠাঁই দিয়েছেন, আপনার ছত্রছায়ায় রয়েছি, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। এসব ধন দৌলত। আহা, না করিস না ডমরু। মনে কর তোর সন্তানের পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে ভগবান তার লালন পালনের জন্যই ব্যবস্থা আগে থেকে করে দিয়েছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমার সরল মন জমিদার মশাইয়ের এই দানে কেমন যেন অস্বস্তি বোধ করছিল। সুরমা মাথায় ঘোমটা টেনে আমার কাছে এগিয়ে এলো। সে আমার হাত ধরে একপাশে সরিয়ে নিয়ে গেল। তারপর সে ফিসফিস করে বলল, আরে জমিদার বাবু যখন উপহার হিসেবে দিতে চাইছেন তখন মেনে নাও না, অত কিন্তু কিন্তু করছো কেন? সুরমা এবার জমিদার বাবুর কাছে এগিয়ে গেল। তার কণ্ঠে ছিল আন্তরিক কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ জমিদার মশাই, আপনার ঋণ আমরা এই জন্মে শোধ করতে পারবো না। যদি কখনো আপনার ঋণ শোধ করার সময় আসে তাহলে নিজেকে ভাগ্যবান বলে মনে করব। আমার দিকে তাকিয়ে জমিদার মশাইয়ের ঠোঁটের কোণে কেমন একটা তির্যক বাঁকা হাসি ফুটে উঠল। সেই হাসি দেখে আমার বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল, কিন্তু আমি তার অর্থ বুঝতে পারলাম না। তিনি শুধু চলি এইটুকু কথা বলে সেখান থেকে প্রস্থান করলেন। সেই মুহূর্তে সেই হাসির পেছনে যে কি ভয়ানক পরিকল্পনা লুকিয়েছিল তা জানার ক্ষমতা আমার ছিল না। সেদিন আমি বুঝিনি আমার জীবনের সবচেয়ে বড় ঝড় সেদিনই আমার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিল। ঘরের ভিতর তখনও এক শীতল নীরবতা বিরাজ করছে। ডমরু বাউলের কণ্ঠ থেকে নিঃসৃত প্রতিটি শব্দ যেন বাতাসে ভর করে অর্কের কানে বাজছে। কিন্তু হঠাৎই তার ভেতরে এক চাপা বিরক্তি মাথার চাড়া দিয়ে উঠল। অর্ক কিছুটা বিরক্তিসূচক ভঙ্গিতেই বলল, ওহো, তো আমাকে কেন আপনি এখানে ধরে নিয়ে এসে আপনার জীবন কাহিনী শোনাচ্ছেন? আমি তো এখানে এসেছিলাম অন্য উদ্দেশ্যে, বাউল মেলা দেখতে। তোমাকে এখানে নিয়ে আসার পেছনে নিশ্চয়ই এক গভীর উদ্দেশ্য রয়েছে বাছা। তবে তার আগে আমার মনে হয় আমার বলা কথাগুলো একবার ভালো করে তোমার শুনে নেওয়া উচিত। ডমরু বাউলের কথাগুলো ঠিক অনুরোধের মতো শোনালো না, বরং তার কণ্ঠে যেন এক কড়া মেজাজের আদেশ ছিল। অর্ক পরিস্থিতিটা বুঝতে পারল। এমন এক রহস্যময় পরিবেশে এমন এক ভয়াবহ বাউলের সঙ্গে তর্ক করাটা বিশেষ বুদ্ধিমানের কাজ হবে না। সে চুপ করে বসে রইল। তার মনে তখন শুধু প্রশ্ন আর সংশয়। ডমরু বাউল আবার বলতে শুরু করল। তার কণ্ঠে আবার সেই চাপা বেদনা। সুরমা অন্তঃসত্ত্বা, তার শরীরে তখন নতুন প্রাণের স্পন্দন। এই অবস্থায় তাকে নিয়ে আমি গ্রামে গ্রামে গান গেয়ে ভিক্ষে করাটা সমীচীন মনে করলাম না। আমার মন বলছিল এ সময় সুরমার বিশ্রাম প্রয়োজন, তার যত্ন প্রয়োজন। তাই সেদিন আমি একাই বেরোলাম ভিক্ষায়।
সেদিন ছিল আমার অন্যরকম এক অনুভূতি। মনে মনে ভাবছিলাম, আজ যা আহার সামগ্রী জোগাড় হবে তা যেন আমাদের অনাগত সন্তানের জন্য আশীর্বাদ হয়ে আসে। সারাদিন ঘুরতে ঘুরতে যেটুকু যা আহার সামগ্রী জোগাড় হলো তা আজকের দিনের জন্য যথেষ্ট মনে হলো আমার। তাই দুপুরের পরপরই আমি বাড়ি ফিরে এলাম। মনে এক বুক আনন্দ, কিন্তু আমার সরল মন কি জানতো ফিরতে এমন এক ঘৃণ্য দৃশ্য আমাকে দেখতে হবে, যা আজও আমাকে লজ্জা দেয়, আমাকে বিতৃষ্ণায় ডুবিয়ে দেয়। কুঠিরের কাছাকাছি আসতেই আমার কানে ভেসে এলো ঘরের ভেতর থেকে সুরমার কণ্ঠস্বর। সে যেন কার সাথে কথা বলছে, আর তার সঙ্গে ভেসে আসছে হাসাহাসির আওয়াজ। আমার ভুরু কুঁচকে গেল, কান পাতলাম খুব ভালোভাবে। আমার বুকের ভেতরটা তখন ধুকধুক করছে। আর তখনই শুনলাম, স্পষ্ট শুনলাম, সেই কণ্ঠ ছিল জমিদার বাবুর। তিনি বলছেন, শোন সুরমা, তুই যদি চাস তাহলে তোকে আটকে রাখে এমন সাধ্যি কারণ নেই। টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুরই খামতি নেই আমার কাছে। আর শুধু বুকের ভেতরটা একটাই জ্বালা। বউটা মরেছে আজ 3 বছর হলো। তারপর থেকে বুকের ভেতরটা শুধু শূন্য মরুভূমি। কিন্তু যবে থেকে তুই এই গ্রামে এলি, প্রথম যেদিন তোকে দেখলাম, তোকে দেখে আমার বুকের ভেতর কেমন যেন সমুদ্রের ঢেউ আছড়ে পড়লো। আরে এমন নাদুস নুদুস গতলখানা বানিয়েছিস কি করে বলতো? জমিদার বাবুর কথায় স্পষ্ট লালসার ছোঁয়া। আর তা শুনে সুরমার কণ্ঠস্বর লজ্জায় ভরে গেল। যা, কি যে বলেন না জমিদার মশাই, আমার লজ্জা করে না বুঝি? আমি স্তম্ভিত। আমি কি শুনছি? জমিদার আবার বলছেন, আরে ওসব লজ্জা টজ্জা ছাড়, চলে আয় আমার কাছে। এমন সুন্দরী মেয়ে ছেলেকে ভিক্ষা করা মানায় না। 5 একর জমি তোর নামে করে দেবো। এর সঙ্গে তিনি আরো কিছু টাকা পয়সা আর অর্থের লোভ দেখাচ্ছিলেন সুরমাকে। আমি স্পষ্ট শুনছিলাম। জমিদার বাবু বলছিলেন তার বিশাল সম্পত্তির কথা। সুরমাকে রাজরানীর মতো রাখার প্রতিশ্রুতি দিচ্ছেন। ডমরু বাউলের কণ্ঠস্বর কাঁপতে শুরু করলো। তার চোখ দুটো ছলছল করে উঠল। এসব কথা আমি আর বেশিক্ষণ শুনতে পারলাম না। আমার বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেল। জমিদার মশাই যে এতটা নিচে নামতে পারেন তা আমি স্বপ্নেও ভাবিনি। আর সুরমা যে শুধু অর্থের লোভে এমন একটা পদক্ষেপ নিতে পারে, বিশেষ করে যখন আমার সন্তান তার গর্ভে, সে নিশ্চয়ই কোনো মানুষ হতে পারে না। সেদিন থেকে আমি ওকে ডাইনি ভেবে নিয়েছিলাম। আমার ভালোবাসা, আমার বিশ্বাস সব সেদিনই মরে গিয়েছিল। ডমরু বাউলের কথা শুনে অর্ক যেন একটু নড়ে চড়ে বসল। বাউলের সেই আকুল কণ্ঠস্বর, তার চোখে জমে থাকা জল আর অন্তরের গভীর বেদনা অর্কের হৃদয়ে গিয়ে তীরের মতো বিঁধল। লোকটার এই অপ্রত্যাশিত দুঃখের গল্প অর্কের সব বিরক্তি মুছে দিল। তার মন এখন কৌতূহল আর সহানুভূতিতে ভরে গেছে। অর্ক জিজ্ঞাসা করল, আচ্ছা, তারপর? ডমরু বাউল কথাগুলো বলতে বলতে তার চোখ দুটো যেন আবারও জ্বলন্ত অঙ্গারের মতো হয়ে উঠল। তখন তার কণ্ঠস্বরে আর বিষাদ নয়, মিশে আছে এক তীব্র ঘৃণা আর প্রতিশোধের আগুন। অর্ক পাথরের মতো বসে আছে। তার প্রতিটি রক্তবিন্দু যেন জমে যাচ্ছে হিমশীতল ভয়ে। ডমরু বাউল বলতে লাগল, তার অতীত যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। তারপর শুরু হলো আমার সর্বনাশ। যে সুরমাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম, যাকে ছাড়া আমার জীবন অচল ভাবতাম, সেদিন সেই পূর্ণিমার রাতেই আমি জমিদার মশাই এবং সুরমাকে প্রণয়রত অবস্থায় হাতে নাতে ধরলাম। আমার চোখের সামনে যেন গোটা পৃথিবীটা ঘূর্ণির মতো ঘুরতে শুরু করলো। আমার বিশ্বাস, আমার ভালোবাসা সব ভেঙে চুরমার হয়ে গেল। আমি সুরমাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম। আমার কণ্ঠস্বর তখন প্রায় রুদ্ধ। বললাম, সুরমা, তুমি 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 ভুল করছো। জমিদার মশাই তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের এখানে আশ্রয় দিয়েছে। সে ছলনা করছে তোমার সঙ্গে।
এই সামান্য কথাটা আমি কিছুতেই বোঝাতে পারছি না তোমাকে, কেন কি জানি। জমিদার মশাই খারাপ তো কিছু বলেননি। আমার জন্য তুমি কি এমন করেছো? আমার মতো সুন্দরীকে তুমি তোমার স্ত্রী হিসেবে পেয়েছো, এটা তোমার কাছে অনেক বড় ভাগ্যের বিষয়। একটা সময় তোমার রূপে আমি পাগল হয়েছিলাম বটে, কিন্তু ভেবে দেখিনি জীবনে চলতে গেলে শুধু বদন দেখলেই হয় না, অর্থও লাগে। আর তাছাড়া তোমার তো খুশি হওয়া উচিত। আমার পেটে তোমার সন্তান বড় হচ্ছে, তার একটা ভালো ভবিষ্যৎ হবে, বড় ঘরের পরিচয় হবে। হ্যাঁ, তুমি মাঝে মধ্যে আসবে তোমার সন্তানের সাথে দেখা করতে, তাতে তো কেউ তোমায় বাধা দেবে না। সুরমার মুখ থেকে এমন কথা আমায় কোনোদিন শুনতে হবে, এটা আমি স্বপ্নেও আশা করিনি। আমার চোখ ফেটে কান্না আসতে চাইল, কিন্তু আমি কোনো মতে সেই কষ্টটাকে গলার মধ্যে দলা পাকিয়ে চেপে রইলাম। আমার বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছিল, প্রতিটি শ্বাস যেন এক একটি বিষাক্ত কাঁটার মতো বিঁধছিল। সেই মুহূর্তে আমার মনে হলো আমার আত্মা যেন দেহ ছেড়ে বেরিয়ে যেতে চাইছে। এ কেমন পৃথিবী যেখানে ভালোবাসা আর বিশ্বাস এত ঠুনকো। আমার সারা শরীর তখন রাগে, দুঃখে, অভিমানে কাঁপছে। নিজেকে এত অসহায় আর ছোট মনে হচ্ছিল যে মনে হচ্ছিল আমি মাটির গভীরে তলিয়ে যাই। রাগে, দুঃখে, অভিমানে উন্মত্ত হয়ে আমি চিৎকার করে উঠলাম, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, এক্ষুনি দূর হয়ে যা। জমিদার মশাই সঙ্গে তুই আজই আমার জীবন থেকে বেরিয়ে যা। আমার এই কথা শুনে জমিদার মশাই ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি খেলে গেল। সে হাসি দেখে আমার বুকটা ছ্যাঁত করে উঠল। আমি তখন হতবাক হয়ে দাঁড়িয়ে আমার চোখের সামনে দিয়ে আমার স্ত্রী এবং তার গর্ভে থাকা সন্তানকে কেড়ে নিয়ে শয়তান জমিদার সেই কুটির থেকে চলে গেল। আমার চোখের সামনে আমার পৃথিবীটা তাসের মতো ভেঙে পড়ল। আমি শুধু দেখলাম সুরমা হাসতে হাসতে জমিদারের হাত ধরে বেরিয়ে যাচ্ছে। আমার সন্তান, আমার অনাগত সন্তানকেও সে ছিনিয়ে নিয়ে গেল। আমি সেই মুহূর্তে কিছুই করতে পারলাম না, শুধু একটা ভাঙা স্বপ্ন নিয়ে অসহায়ভাবে দাঁড়িয়ে রইলাম। আমার মনে হলো আমার সকল সুর, সকল ভজন, সকল বিশ্বাস সব মিথ্যে। আমার জীবনটাই যেন এক প্রহসনে পরিণত হলো। ডমরু বাউলের কণ্ঠস্বর থেমে গেল। তার চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। অর্কের গাটা ছমছম করে উঠল। এই বাউলের চোখের দিকে তাকানো যেন নরকের গভীরতম অন্ধকারের দিকে তাকানো। ডমরু বাউল আবার বলতে শুরু করল। তার কণ্ঠস্বর তখন আরো ভয়ানক, আরো গভীর। সুরমা আমাকে ভুলে গিয়ে জমিদারের সঙ্গে বেশ আনন্দে দিন কাটাতে লাগলো, আর আমি তিলে তিলে জ্বলে পুড়ে মরতে থাকলাম এক বিরহে, দুঃখে আর প্রতিশোধের আগুনে। আমার প্রতিটা নিঃশ্বাসে মিশেছিল ঘৃণা, প্রতিটা রক্তকণিকায় ছিল প্রতিশোধের স্পৃহা। আমি মনে মনে ঠিক করলাম, উচিত শিক্ষা না দিয়ে আমি ছাড়ব না। তারা আমার জীবন কেড়ে নিয়েছে, আমি তাদের জীবন কেড়ে নেব। আমি তখন দিগ্ভ্রান্ত, পাগল প্রায়। আর সেই সময় আমার সঙ্গে দেখা হলো শ্মশানের এক তান্ত্রিকের। তার কাছে আমি আমার জীবনের সমস্ত দুঃখের কথা বললাম। তিনি আমাকে পথ দেখালেন। দীর্ঘ 3 বছর আমি সেই তান্ত্রিকের কাছে কাটিয়েছি, মানুষের জীবন থেকে দূরে, শ্মশানের পোড়া ছাই আর মৃত্যুর গন্ধের মধ্যে। আমি শিখেছি এক ভয়ানক তন্ত্রবিদ্যা, যে বিদ্যায় আমি নিজের মধ্যে স্থাপন করেছি একাধিক শয়তান পিশাচকে, আত্মাকে। আমি এখন কোনো সাধারণ মানুষ নই বাছা। আমার দেহে আমার নিজের আত্মার বাস এখন আর নেই। সময়ের সাথে সাথে আমি সম্পূর্ণভাবে
পিশাচের বশবর্তী হয়ে গেছি। আমার দেহ এখন সেই পিশাচদের নিদর্শনেই চলে। আমার আত্মা এখন তাদের গোলাম। আমার ইচ্ছায় নয়, তাদের ইচ্ছাতেই আমি বাঁচি, তাদের ইচ্ছাতেই আমি চলেছি প্রতিশোধের পথে। ডমরু বাউলের কথাগুলো শুনে অর্কর সারা শরীর যেন শিহরণ দিয়ে উঠল। তার মনে হলো দম বন্ধ হয়ে আসছে। বাউলের চোখ দুটো দেখে মনে হচ্ছে যেন সেখানে অসংখ্য পিশাচের আত্মা খেলা করছে। এই মানুষটি আর রক্ত মাংসের মানুষ নেই, সে এক জীবন্ত নরক। বাউল তার হাতের ভাঙা দোতারাটা তুলে ধরল। তার কণ্ঠে তখন এক চরম উন্মত্ততা। আর জানো বাছা, তুমি যেখানে বসে আছো তার ঠিক সামনেই পড়ে থাকা ধরবিহীন মুন্ডুটি আর কারণ নয়, সে আমার স্ত্রী সুরমার। সদ্যই তাকে নরকের পথে যেতে সাহায্য করেছি। কথাটা শুনে অর্কর শরীর যেন ঠান্ডা হয়ে গেল। এক নিমেষে তার চোখের সামনে ভাসতে লাগল সেই ভয়ঙ্কর দৃশ্য। একটি ধড়বিহীন মুন্ডু মাটিতে পড়ে আছে, চোখ দুটো কোটরগত, চুলগুলো রুক্ষ। আর সেই মুহূর্তে অর্কের মনে হলো তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। এ কোন ভয়ানক জালের মধ্যে ধরা পড়েছে সে? ডমরু বাউল হাসতে লাগলো। সে হাসি মানুষের নয়, পিশাচের। এখন এই মহাপূর্ণিমার তিথিতে এটাই সময় আমার প্রতিশোধ সাধন করার। একজন পিতাকে তার সন্তানের থেকে যারা আলাদা করেছে, নিজেদের স্বার্থকে বেছে নিয়েছে, তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই আমি এক বিশেষ প্রেতাত্মা চালনের মধ্যে দিয়ে মানুষ বেছে নিই, আর তারপর তার মধ্যে শয়তানের ভর করিয়ে তাকে দিয়ে আমার কার্যসিদ্ধি করি। এই যেমন এখন তোমায় বশ করে নিয়ে এসেছি। আর এখন আমি তোমার মধ্যে সেই পিশাচকে প্রবেশ করাবো। বিশ্বাস করো, তুমি কিছু বুঝতে পারবে না। তোমার দেহটা আমার দান করা পিশাচের শক্তিতে জমিদার বাড়িতে গিয়ে জমিদারকে এক নির্মম মৃত্যুর সাক্ষী করে আবার ফিরে আসবে, এবং তারপর তুমি মুক্ত। ডমরু বাউলের এই কথাগুলো শুনেই অর্কের বুকটা ধড়াস করে উঠল। কি বলছে লোকটা? এমনটাও কি সম্ভব? আর যদি সম্ভব হয়, তাহলে এই কাজ যে কতটা ভয়াবহ তা বুঝতে অর্কের বাকি রইল না। সে দেখল ডমরু বাউলের হাতটা যেন তার দিকেই বাড়ছে। তার চোখ দুটোতে ফুটে উঠেছে এক ভয়ানক উন্মত্ততা। অর্ক এখন সম্পূর্ণ অসহায়। অর্ক অনেক কিছু বলার চেষ্টা করলো, তার গলা দিয়ে একটা শব্দ বের হলো না। যেন কোনো অদৃশ্য শক্তি তার ষড়যন্ত্রকে চেপে ধরেছে। তার শরীর হিম হয়ে আসছে, মস্তিষ্ক যেন অসাড়। সে অনুভব করল এক অদ্ভুত অনুভূতি, যা জীবনে সে আগে কখনো অনুভব করেনি। যেন তার শরীরের প্রতিটি কোষ অবশ হয়ে যাচ্ছে। তার সত্তা যেন এক অন্য জগতে প্রবেশ করছে। সামনে ডমরু বাউল মন্ত্র পাঠ করে চলেছে। তার চোখ দুটোতে তখন শুধু উন্মত্ততা। আর ঠিক তখনই ডমরু বাউল তার হাতের ইশারায় ম্যাজিকের মতো তার সামনে একটি অগ্নিকুণ্ডের সৃষ্টি করল। সেই আগুন অদ্ভুত এক নীলচে আভা ছড়াচ্ছে। তার শিখাগুলো যেন জীবন্ত প্রাণীর মতো লকলক করছে। বাউল বিড় বিড় করে কি সব বলতে লাগলো। তার কণ্ঠস্বর তখন অস্পষ্ট, কিন্তু তার প্রতিটি শব্দে যেন এক ভয়ানক শক্তি নিহিত। ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে উঠল, যেন অসংখ্য অশরীরী আত্মা সেখানে শ্বাস নিচ্ছে। আর কিছুক্ষণ এইভাবে চলার পর অর্ক হঠাৎ দেখতে পেল এক ভয়ঙ্কর দৃশ্য। ডমরু বাউলের ঠিক পিছনে তার পিঠের কাছ থেকে ধোঁয়ার মতো বেশ কিছু অবয়ব বারবার বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করছে। সেই কালো ধোঁয়ার মতো অবয়বগুলো ঠিকভাবে বোঝা না গেলেও বোঝা যায় যেন তারা নরকের কীটের প্রতিচ্ছবি। তাদের কোনো নির্দিষ্ট আকার নেই,
কিন্তু তাদের মধ্যে এক বিভীষিকাময় অস্তিত্ব স্পষ্ট। মনে হচ্ছিল যেন বাউলের শরীরটাই সেই নারকীয় সত্তাগুলোর আধার, আর তারা সেখান থেকে মুক্তির জন্য ছটফট করছে। তারপর ধীরে ধীরে সেই কালো কালো ধোঁয়ার মতো অবয়বগুলো যেন চারিদিক থেকে ঘিরে ধরতে লাগলো অর্ককে। তারা অর্কের শরীরকে স্পর্শ করল, আর সেই স্পর্শে অর্কের সারা শরীর যেন শীতল অনুভূতিতে ছড়িয়ে পড়ল। তার হাত পা যেন কোনো এক অদৃশ্য দড়ির সঙ্গে বাধা পড়ে গেল। সে নড়াচড়া করতে পারল না। এক প্রবল শক্তি তাকে গ্রাস করছিল। চোখ দুটো ভারী হয়ে এলো, যেন ঘুমে ঢলে পড়ছে। তারপর চোখের সামনে ধীরে ধীরে সবকিছু ঝাপসা হয়ে যেতে যেতে অন্ধকার হয়ে গেল। অর্কের মনে হলো সে যেন এক গভীর অতলে তলিয়ে যাচ্ছে। এরপর অর্কের সঙ্গে কি ঘটল তা তার মনে নেই। অর্ক ভেবেছিল হয়তো এই মুহূর্তটাই তার জীবনের অন্তিম মুহূর্ত। নিজেকে মৃত্যুর হাতে এক প্রকার সঁপে দিয়েছিল সে। তার শরীর অসাড়, মনও সম্ভবত প্রস্তুত ছিল শেষ যাত্রার জন্য। কিন্তু যখন তার জ্ঞান ফিরে এলো, তখন যে সে জীবিত রয়েছে এবং ইহলোকেই পৃথিবীর মাটিতে বসে আছে তা তার বিশ্বাস হলো না। তার মনে হলো এ বুঝি কোনো অলৌকিক স্বপ্ন, যা এখনো তাকে ছেড়ে যায়নি। আসলে তার তন্দ্রাটা ছুটেছিল কয়েকজন মানুষের কোলাহলের শব্দে। অর্ক ধীরে ধীরে চোখ মেলল। শুনতে পাচ্ছ আমার কথা? আরে কি হয়েছে তোমার, বলবে তো? তার মুখের সামনে উবু হয়ে বসে আছেন সাধনবাবু। তার চোখে উদ্বেগ আর সুস্থির মিশ্রণ। সাধনবাবুর পাশে গাড়ির গাড়োয়ান এবং অন্য একজন যাত্রীও দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে অর্ক ধরফর করে উঠে বসল। যেন এমন অসহায় একটা পরিস্থিতিতে তাদের উপস্থিতি ভগবানের এক বরদানের মতো লাগলো তার কাছে। ধরমর করে উঠে বসে অর্ক দ্রুত বলল, ডমরু বাউল, ডমরু বাউল সে এখানেই আছে। তোমরা পালাও, তোমরা পালাও, পালাও তোমরা। তার গলায় তখনও ভয়ের রেশ স্পষ্ট। সাধনবাবু অর্কের দিকে বিভ্রান্ত চোখে তাকালেন। এসব কি যাতা বলছেন অর্কবাবু? কে ডমরু বাউল? আরে মশাই, আপনি তো বাথরুম করতে জঙ্গলের দিকে গিয়েছিলেন, তারপর আর ফিরছেন না দেখে আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর দেখি আপনি এই গাছের নিচে বেহুশ হয়ে পড়ে আছেন। তারপর শরীরটা কি খারাপ লাগছে? অর্ক যেন কিছুতেই কিছু মেলাতে পারছিল না। তার মাথার ভেতরটা টনটন করছে, যেন কেউ হাতুড়ি দিয়ে পিটিয়েছে। সে চারপাশে তাকিয়ে একবার খোঁজার চেষ্টা করল সেই পুরনো ভাঙা বাড়িটা। কিন্তু চারিদিকে ঘন ঝোপঝাড় আর জঙ্গল ছাড়া কিছুই চোখে পড়ল না। সেই বাউল, সেই আগুনের শিখা, ধোঁয়ার মতো অবয়ব, এই সব কি তবে তার কাছে মনের ভুল ছিল? সে কি সত্যি অজ্ঞান হয়ে এখানে পড়ে গিয়েছিল? তার শরীর কি খারাপ, নাকি কোনো দুঃস্বপ্ন দেখে তার এমন দশা হয়েছে? কোনো উত্তর খুঁজে পেল না অর্ক। তার মন তখন বিভ্রান্তির এক গভীরে ডুবে আছে। সাধনবাবু এবং বাকিদের সহায়তায় অর্ক কোনো মতে উঠে গরুর গাড়িতে গিয়ে বসল। সাধনবাবু না থাকলে এই যাত্রায় যে কি হতো, সত্যি বিষয়টা ভাববার। তিনি অতি যত্ন সহকারে অর্ককে মেলা প্রাঙ্গণের কাছে নিয়ে গিয়ে একটা বিশ্রামাগারে বিশ্রাম নেবার ব্যবস্থা করে দিয়ে সেবা শুশ্রূষা করেছিলেন। এই পর্যন্ত তাও সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু অর্ক তখনও তার অভিজ্ঞতাকে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন বলে উড়িয়ে দিতে চাইছিল। অথচ সেদিন রাতে পালা গানের আসল শুরু হবার ঠিক আগে মেলায় একটা ভয়ঙ্কর খবর ছড়িয়ে পড়ল। এই গ্রামেরই জমিদার শম্ভুনাথ রায় আজকে মেলার উদ্বোধনীতে আসার কথা ছিল, কিন্তু মেলা শুরু হবার আগে
এক ভয়ঙ্কর মর্মান্তিক মৃত্যু ঘটেছে তার। কে যেন তার মুন্ডুটা গলা থেকে কেটে দেহটা নিয়ে চলে গেছে। এবং তার স্ত্রীর সঙ্গে ঘটেছে ঠিক উল্টো। তার স্ত্রীর মৃতদেহ পড়ে রয়েছে ঘরের এক কোণে, অথচ মুন্ডুটা উধাও। এই নিয়ে একটা ভয়ঙ্কর আতঙ্ক আর হলুস্থুল কাণ্ড ছড়িয়ে পড়েছে গোটা গ্রাম ঘিরে। সকলেই ভয়ে জড়সড়। এমন বিভৎস ঘটনা এই গ্রামে কেউ আগে দেখেনি। খবরটা সাধনবাবুর মুখেই শুনতে পেয়েছিল অর্ক। কথাগুলো শুনে তর তর করে ঘেমে উঠেছিল সে। তার মনে ডমরু বাউলের বলা কথা, তার অস্তিত্ব, সেই ভাঙা পোড়ো বাড়ি, কোনোটা তবে মিথ্যে নয়। তবে কি সত্যি অর্ক নিজে গিয়ে জমিদারকে হত্যা করে এসেছে? জমিদার শম্ভুনাথ রায়ের দেহ আর সুরমার মুন্ডুটা কোথায় রয়েছে সেটা এখন জানে অর্ক। সে জানে সুরমার সেই ধরবিহীন মুন্ডুই সে দেখেছে বাউলের কুটিরে, কিন্তু কিছুতেই যেন তা মুখে প্রকাশ করতে সাহস পায় না। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ডমরু বাউল তো তার প্রতিশোধ নিয়েছে, কিন্তু জমিদারের দেহ আর সুরমার মুন্ডু দিয়ে সে কি করবে? জমিদারের দেহর সঙ্গে তার মুন্ডু স্থাপন করে তাতে কি কোনো পিশাচের আহ্বান করবেন, নাকি অন্য কিছু? এই প্রশ্নগুলো অর্কের মনে এক গভীর ভীতির জন্ম দিল, যা তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। শুনলেন ডমরু বাউল। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। যদি আপনি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকেন তাহলে বলুন তো, অর্ক যে গরুর গাড়িতে উঠেছিল তাতে মোট কজন যাত্রী ছিল? অবশ্যই প্রশ্নের সঠিক উত্তর আপনার পুরো নামের সঙ্গে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা কমেন্ট করেছিলেন সঠিক উত্তর দিয়ে। তাদের মধ্যে থেকে বাছাই করা কয়েকটি নাম আমি ঘোষণা করছি। আমাদের গত এপিসোডের প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে, মুখুজ্জেবাবু তাসের 7-8 খেলায় হেরে গিয়েছিলেন। অনেকেই উত্তর লিখে কমেন্ট করেছেন, কিন্তু সঠিক উত্তর যারা লিখেছেন তাদের নাম হলো শান্তিপুর নদিয়া থেকে সোনালী দেবনাথ সাহা, ব্যাঙ্গালোর থেকে সুরজিৎ, বাগসাড়া হাওড়া থেকে জয়শ্রী দাস, ব্যারাকপুর থেকে প্রতুতি বোস, হাওড়া রানীহাটি থেকে সমর ধারা, এছাড়া কমেন্ট করেছেন রাজ, পূর্ব বর্ধমান থেকে মুন্না রুইদাস, ব্যাঙ্গালোর থেকে রূপম জানা, মদনপুর নদিয়া থেকে কথা চক্রবর্তী, নন্দীগ্রাম থেকে সাইদুল মল্লিক, এছাড়া কমেন্ট করেছেন শেখ জসিম, নিবেদিতা মণ্ডল, তামিলনাড়ু থেকে মানিক সিং, সুন্দরবন থেকে রনি দাস, বীরভূম থেকে প্রিয় মণ্ডল, সঠিক উত্তর লিখেছেন মোহিনী ভট্টাচার্য, মইপিঠ থেকে অমিত জালানি এবং মধুমিতা সাউ। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর আপনার নামের সঙ্গে কমেন্টে লিখে জানানোর জন্য। আশা করছি এইভাবেই আমরা একের পর এক অসাধারণ সব গল্পের ভান্ডার নিয়ে এসে আগামীতেও এন্টারটেইন করতে থাকবো। তাই আমাদের সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে বাছাই করা ছাঁকা ভয়ের গল্প শোনানো হয়। তাহলে চলুন আবার অপেক্ষা আরও একটি এপিসোডের। সঙ্গে থাকুন, খুব তাড়াতাড়ি আসছি। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।